ঢাকার পুরনো শহরের গলির ভেতরে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত হাসপাতাল, শহীদ মুজিব মেমোরিয়াল হাসপাতাল। হাসপাতালের নতুন ভবন চকমকে, আলো ঝলমলে, আধুনিক যন্ত্রপাতিতে ভরা। কিন্তু এর এক পাশে পড়ে আছে জরাজীর্ণ একটা দালান। চারতলা পুরনো সেই ভবন, যার জানালাগুলো ভাঙা, দরজা প্রায় সবগুলোতেই মরচে পড়ে গেছে। লোকজন বলে ওই ভবনে আজকাল কেউ থাকে না, শুধু বাদুর আর ইঁদুর। সবচেয়ে কুখ্যাত ছিল নিচতলার একটা ঘর, লাশ কাটা ঘর, মর্গ। একসময় এখানে প্রতিদিন লাশ আসতো, ডাক্তাররা কেটে কেটে রিপোর্ট দিত। কিন্তু প্রায় 15 বছর হলো ঘরটা তালাবদ্ধ। অফিসিয়ালি বলা হয় নতুন মর্গ তৈরি হয়েছে, পুরনো ঘরের প্রয়োজন নেই। কিন্তু হাসপাতালের পুরনো নার্সরা গোপনে বলে ওখানে কিছু আছে। লাশ কাটা বন্ধ হয়েছে কারণ মৃতেরা শান্তিতে নেই। কথা আছে মাঝরাতে পাশ দিয়ে হাঁটলে ভেতর থেকে ফিসফিস শোনা যায়, কারণ নাম ধীরে ধীরে ডাকতে শোনা যায়। আর যদি কেউ সাহস করে দরজার খুব কাছে গিয়ে দাঁড়ায়, মনে হয় ভেতর থেকে কেউ তাকিয়ে আছে। মেডিকেল কলেজের 5 বন্ধু, রাফি, সোহানা, তন্ময়, মিলি আর হিমেল, এই গল্প শোনার পর থেকে কৌতূহলী হয়ে উঠেছিল। রাফি সবসময় বলতো ভূত বলে কিছু নেই, এগুলো মানসিক ব্যাপার। তন্ময় হাসত, যদি কিছু থেকে থাকে তবে আমাদের মতো মেডিকেল স্টুডেন্টদেরই দেখা উচিত, মৃতদেহ আমাদের কাছে ভয়ের নয়। মিলি একটু ভীত ছিল, কিন্তু প্রমাণ পেতে চাইত। সোহানা মাঝে মাঝে অদ্ভুত স্বপ্ন দেখত, যেন কেউ তার নাম ধরে ডাকছে। হিমেল ছিল নীরব, সে ভয় প্রকাশ করত না, আবার হাসিও না। এক রাতে তারা ঠিক করল আজই যাব, প্রমাণ করব লাশ কাটা ঘরে কিছু নেই। রাত তখন 12টা। হাসপাতালের নতুন ভবন প্রায় নিস্তব্ধ। করিডোরে আলো জ্বলছে, কিন্তু বাতাসে অদ্ভুত স্যাঁতসেঁতে গন্ধ। 5 জন চুপচাপ পুরনো ভবনের দিকে এগোলো। পুরনো দালানের ভেতরে ঢুকতেই অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। তাদের হাতে ছোট টর্চ লাইট। আলোয় দেখা গেল দেয়ালের রং উঠে গেছে, স্যাঁতসেঁতে দাগে কালো ছোপ। কোথাও কোথাও পুরনো পোস্টার, আধা ছেঁড়া। অবশেষে তারা পৌঁছল সেই ঘরের সামনে। মোটা তালা ঝুলছে, দরজার গায়ে খোদাই করা পুরনো নম্বর B13। তন্ময় আগে থেকেই একটা চাবি জোগাড় করে এনেছিল এক পুরনো পিয়নকে দিয়ে। রাফি চাবি নিয়ে হাসল, আজ রাতেই ভূতের নাটকের শেষ। চাবি ঘোরানো মাত্র একটা কোকিয়ে ওঠার শব্দ হলো। দরজাটা ধীরে ধীরে ফাঁক হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এসে তাদের মুখে লাগলো। গন্ধটা এমন, মৃতদেহের পুরনো গন্ধ, যেটা একবার কেউ পেলে ভুলতে পারে না। ভেতরে ঢুকেই তারা থমকে গেল। সারি সারি লোহার টেবিল, মরচে ধরা যন্ত্রপাতি, ছুরি কাঁচি, আর একপাশে বিশাল ফ্রিজ, যেখানে একসময় লাশ রাখা হতো। দেয়ালের ওপর শুকনো রক্তের দাগ, যেটা সময়ের সাথে কালচে হয়ে গেছে। ছাদের কোণে বাদুর ঝুলছে, আর কোথাও কোথাও জং ধরা বালতি। হিমেল টর্চ ঘুরিয়ে বলল, এটাই সেই জায়গা। হঠাৎ করেই মিলি ফিসফিস করে বলল, শোনো, কোনো শব্দ পাচ্ছ? সবাই চুপ করে গেল। অত গভীর নীরবতায় তারা স্পষ্ট শুনতে পেল একটা ফিসফিস আওয়াজ, যেন দূর থেকে কেউ ডাকছে, রাফি, রাফি। রাফি থমকে গেল। কে ওখানে? সে চেঁচিয়ে উঠল। কোনো উত্তর নেই, শুধু বাতাস কেঁপে উঠল। সোহানার বুক ধড়ফড় করছে, আমাদের বের হওয়া উচিত। কিন্তু ঠিক তখনই তাদের চোখ পড়ল মাঝের একটা টেবিলে রাখা মৃতদেহে। লাশটা সাদা কাপড়ে ঢাকা, আর সেই মুহূর্তে লাশের চোখ হঠাৎ খুলে গেল। লাশের চোখ হঠাৎ খুলে যাওয়ার মুহূর্তে 5 জন যেন একসাথে পাথর হয়ে গেল। টর্চ লাইটের আলোয় স্পষ্ট দেখা গেল শুকনো ফ্যাকাশে চোখের পাতা ধীরে ধীরে নড়ছে। মনি নেই, শুধু সাদা ফাঁকা দৃষ্টি। মিলি একটা চিৎকার করে রাফির হাত আঁকড়ে ধরল। এটা এটা নড়ছে। রাফি কাঁপা গলায় বলল, অসম্ভব, এটা মৃতদেহ, হয়তো বাতাসে কাপড় নড়েছে। কথাটা শেষ করার আগেই লাশটা সামান্য মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। সোহানা পেছন দিকে হোঁচট খেল, কিন্তু দরজা বন্ধ। তন্ময় গলা শুকিয়ে গিয়ে ফিসফিস করে বলল, আমরা কি সত্যি একা আছি এখানে? তখনই হিমেল কিছু একটা খেয়াল করল। ঘরের দেয়ালে বড় অক্ষরে পুরনো লেখা, কেউ ঢুকবে না, মৃতেরা শান্ত নয়। তারা আতঙ্কে ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো।
বাইরে আসতেই বুঝল বুক ধরফর করছে, হাত পা ঠান্ডা। রাফি জোর করে হাসল। আলোতে ভ্রম হয়েছে, চোখ খুলেছে বলে মনে হয়েছে, মৃতদেহ জীবিত হতে পারে না। কিন্তু মিলি কেঁপে উঠে বলল, আমি শপথ করে বলছি ওটা আমাদের দিকে তাকিয়েছিল। পরদিন সকালে তাদের ভেতরে যাওয়ার খবর ছড়িয়ে গেল। হাসপাতালের পুরনো আয়া রিজিয়া খালা, যিনি 30 বছর ধরে এখানে কাজ করছেন, জানলেন ব্যাপারটা। তিনি ডেকে 5 জনকে বললেন, তোমরা ওখানে গিয়েছ? বাপরে, ওই ঘরে যেও না আর কখনো। রাফি হাসল, খালা এসব তো গুজব। রিজিয়া খালা গম্ভীর হয়ে বললেন, গুজব না, আমি নিজের চোখে দেখেছি। 2005 সালে শেষবার ওই ঘর চালু ছিল। একদিন রাতে হঠাৎ ভেতরে একটা দুর্ঘটনা ঘটে। ডক্টর সালে নামের ফরেন্সিক ডাক্তার ছিলেন। তিনি নাকি মাঝরাতে লাশ কাটছিলেন। পরদিন সকালে আমরা দেখলাম ঘরের ভেতর তার মৃতদেহ, চোখ উল্টানো, মুখে আতঙ্ক। আর অদ্ভুত ব্যাপার হলো, যেই লাশটা তিনি কাটছিলেন সেটা নিখোঁজ। 5 জন নিস্তব্ধ হয়ে শুনছিল। সোহানা জিজ্ঞেস করল, নিখোঁজ মানে? লাশটা কোথায় গেল? রিজিয়া খালা মাথা নাড়লেন, কেউ জানে না। ফ্রিজ ভেঙে খালি হয়ে গিয়েছিল। সেই দিন থেকে ওই ঘর তালা মারা। তন্ময় ভ্রু কুচকে বলল, মানে ওই লাশ এখনো হয়তো ঘরের ভেতরে আছে? রিজিয়া খালা কাপা গলায় উত্তর দিলেন, কেউ জানে না, তবে রাতে মাঝে মাঝে ভেতর থেকে ডাক আসে। অনেকেই শুনেছে কেউ নিজের নাম ধরে ডাকছে। আমি আর ওই ঘরের পাশে যাই না। কথা শুনে সবাই চুপ মেরে গেল। কিন্তু রাফির কৌতূহল আরও বেড়ে গেল। সে বলল, আমরা মেডিকেল স্টুডেন্ট, আমাদেরই সত্য বের করতে হবে। ভূতটুত কিছু নেই। যদি ডক্টর সালে মারা যায় তবে সেটা কোনো মেডিকেল অ্যাক্সিডেন্ট। আমরা খুঁজে বের করব। মিলি চিৎকার করে উঠল, না, আমি আর ওখানে যাব না। কিন্তু তন্ময় আর হিমেল একমত হলো রাফির সাথে। সোহানা দ্বিধায় পড়ে গেল, ভয়ও পাচ্ছে, আবার সত্য জানতে চায়। রাত নামতেই রাফি চুপি চুপি আবার ডেকে নিল তাদের। সে বলল, আজ রাতে আমরা শুধু পর্যবেক্ষণ করব। যদি সত্যি কিছু থাকে তবে প্রমাণ হবে। তারা আবার ঠিক করল অন্ধকার নামলে লাশ কাটা ঘরের সামনে দাঁড়াবে। কিন্তু এবার ওরা জানত, ভেতরে যাই থাকুক সেটা মানুষের নয়। সারা দিন কেটে গেল অস্থিরতায়। ক্লাসে বসে থেকেও রাফির মাথায় বারবার ঘুরছিল সেই লাশের চোখ। সত্যিই কি ওটা নড়েছিল, নাকি আলো ছায়ার খেলা? মিলিয়ে একদম চুপচাপ। দুপুরে ক্যান্টিনে বসে হঠাৎ বলল, আমি ঠিক করেছি, আমি আর যাচ্ছি না, তোমরা চাইলে যাও। তার চোখে জল। সোহানা চুপ করে রইল। সে নিজেও ভেতরে ভয় পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে যদি সত্য না জানা যায় তবে এই দুঃস্বপ্ন কখনো শেষ হবে না। হিমেল গম্ভীর স্বরে বলল, ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু আমরা তো ডাক্তার হতে চলেছি। যদি কোনো রহস্য থাকে খুঁজে বের করাটা আমাদেরই কাজ। রাত নামতেই তারা আবার বের হলো, কিন্তু এবার একটা ভিন্ন পরিকল্পনা ছিল। তারা ঠিক করল ভেতরে ঢুকবে না, কেবল বাইরে দাঁড়িয়ে নজর রাখবে। যদি কোনো শব্দ শোনা যায় সেটা রেকর্ড রাখবে। রাফি একটা ছোট ক্যামেরা নিয়ে এলো, ট্রাইপডে সেট করলো দরজার সামনে। তন্ময় হাতে একটা নোটবুক নিল, যা ঘটবে লিখে রাখবে। ঘড়ি রাত 12টা বাজালো। করিডোর ফাঁকা, বাতাসে আবার সেই স্যাঁতস্যাঁতে গন্ধ। পুরনো ভবনের অন্ধকার যেন আগের চেয়ে আরও ঘন। তারা 5 জন মিলে দরজার সামনে দাঁড়ালো। দরজায় সেই বড় তালা ঝুলছে। তালাটা এমন যেন বহু বছর ধরে কেউ খোলেনি। মিলি ফিসফিস করে বলল, দেখো, দরজার নিচ দিয়ে ঠান্ডা হাওয়া আসছে। সত্যি, ফাঁক দিয়ে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে আসছিল। হঠাৎ টক টক শব্দ হলো ভেতর থেকে। মনে হলো কেউ ভেতর থেকে দরজায় ঠক ঠক করছে। সবাই স্তব্ধ হয়ে গেল। রাফি তাড়াতাড়ি ক্যামেরা অন করল। আবার শব্দ হলো, টক টক টক। তারপর হঠাৎই যেন কারো আঙুল দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এলো, শুকনো কালচে আঙুল। মিলি ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু শব্দের সাথে সাথে আঙুলটা মিলিয়ে গেল। তন্ময় হকচকিয়ে নোটবুকে লিখে ফেলল, 12টা 15। দরজার নিচ থেকে মানব আঙুল দেখা গেছে।
রাফি গলায় জোর এনে বলল, এটা প্রমাণ ভেতরে কেউ আছে। সোহানা কেঁপে কেঁপে বলল, কেউ না, কিছু। তখনই দরজার তালা ঝটকা মেরে কেঁপে উঠল। ঝনঝন শব্দে লোহার শিকল যেন ভেতর থেকে কেউ টানছে। ক্যামেরা কাঁপতে লাগল, বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর সেই মুহূর্তে দরজার গায়ে ভেতর থেকে রক্তের দাগ ফুটে উঠল। লাল তরল গড়িয়ে পড়ল ধীরে ধীরে, যেন অদৃশ্য হাত লিখছে কিছু। ফিরে যাও। সবাই একসাথে পিছিয়ে গেল। মিলি কেঁদে উঠল, আমি বলেছিলাম ওরা চাইছে না আমরা আসি। কিন্তু রাফির চোখে অদ্ভুত দীপ্তি। সে ধীরে ধীরে বলল, না, এই দরজা খোলার আগ পর্যন্ত আমরা সত্য জানব না। দরজার গায়ে তখনও লাল তরল বয়ে যাচ্ছে, টর্চের আলোয় ঝলসে উঠছে, মনে হচ্ছে তাজা রক্ত। কেউ কিছু বলতে পারছে না, শুধু স্যাঁতস্যাঁতে হাওয়ার শব্দ আর বুকের ধড়ফড়। মিলি কেঁপে উঠে বলল, এটা কোনো সতর্ক বার্তা, আমরা যদি ভেতরে যাই আর বের হতে পারবো না। সোহানা মাথা নাড়ল, তার চোখে ভয় জমে আছে, কিন্তু কৌতূহল স্পষ্ট। আমি জানি ভয়ানক কিছু আছে ভেতরে, কিন্তু যদি সত্যি এই হাসপাতালের ইতিহাসের সাথে জড়িয়ে থাকে তবে আমাদের জানা উচিত। তন্ময় হাত গুটিয়ে দাঁড়িয়ে বলল, ভয় পেয়েও যদি আমরা পিছিয়ে যাই তবে আমরা নিজেদের কাছে কাপুরুষ হব। আমরা মেডিকেল পড়ছি, মৃত্যুর পর শরীরের রহস্য বুঝতে শেখাই আমাদের কাজ। এবার যদি পিছিয়ে যাই তবে মিথ্যে প্রমাণ হবে। রাফি এক ধাপ এগিয়ে গিয়ে তালাটা ছুঁয়ে দিল। তালাটা ঠান্ডা, ভিজে, মনে হচ্ছে ভেতর থেকে যেন কেউ নড়ছে। সে দাঁত চেপে বলল, আজ রাতে আমি ভেতরে ঢুকব। মিলি হতভম্ব হয়ে তাকালো। তুমি পাগল নাকি? তুমি একা ভেতরে ঢুকলে কি হবে জানো? তুমি হয়তো আর ফিরে আসবে না। রাফি জবাব দিল, তাহলে থাকো বাইরে, আমি একাই যাব। এই কথায় হিমেল হঠাৎ বলে উঠল, না, তুমি একা যাবে না। যদি ঢুকতে হয় আমরা সবাই ঢুকব। একসাথে শুরু করেছি, একসাথে শেষ করব। তন্ময় রাজি হলো, ঠিক বলেছিস, আমি আছি। সোহানা চুপ করে দাঁড়িয়ে রইল, চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আমিও যাব। সবাই তাকালো মিলির দিকে। সে ফ্যাকাশে মুখে মাথা ঝাঁকালো। আমি চাই না, কিন্তু তোমরা গেলে আমি একা বাইরে দাঁড়াতে পারবো না, আমিও যাব। রাফি গভীর শ্বাস নিল। তাহলে ঠিক হলো, আমরা 5 জন একসাথে ভেতরে যাব, কিন্তু একটা নিয়ম থাকবে। তন্ময় কৌতূহলী হয়ে বলল, কি নিয়ম? রাফি বলল, যাই হোক না কেন কেউ একা একা সরে যাবে না। ভয় পেলে চোখ বন্ধ করো, কিন্তু দল ছেড়ে যেও না। সবাই মাথা নাড়ল। তখনই ভেতর থেকে আবার সেই টট টট শব্দ, যেন তাদের কথা শুনেই কেউ দরজায় নক করছে। রাফি চাবি বের করল। চাবি ঢোকানোর মুহূর্তে তালাটা যেন নিজে থেকেই কেঁপে উঠল। মিলি চিৎকার করে উঠল, রাফি থামো, আমাদের আরেকবার ভেবে দেখা উচিত। কিন্তু তখন আর কেউ থামতে পারল না। রাফি ধীরে ধীরে চাবি ঘুরিয়ে দিল। তালার ভেতর থেকে শিকল ভাঙার মতো কর শব্দ উঠল। দরজাটা কেঁপে উঠল। ঠান্ডা বাতাস হু হু করে বেরিয়ে এলো, আর সেই সাথে ভেতর থেকে ভেসে এলো একসাথে অনেকগুলো কণ্ঠস্বর, এসো এসো। দরজা ধীরে ধীরে খুলতেই ঠান্ডা বাতাস যেন তাদের বুকে গিয়ে আঘাত করল। টর্চ লাইটের আলো ভেতরে ঢুকতেই দেখা গেল ধুলোমাখা টেবিল, মরচে ধরা যন্ত্রপাতি আর দেয়ালের কালো ছোপ। গন্ধটা এতটাই তীব্র, মৃতদেহের পচা গন্ধ মিশে আছে ওষুধ আর রক্তের গন্ধের সাথে। রাফি টর্চ উঁচু করে ভেতরে পা রাখল। চলো, সে ফিসফিস করে বলল। তন্ময় আর হিমেল পিছন পিছন ঢুকল। সোহানা থমকে দাঁড়িয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত মিলিকে হাত ধরে টেনে নিল ভেতরে। দরজাটা তাদের ঢোকার সাথে সাথে ধাম করে বন্ধ হয়ে গেল। সবাই একসাথে চমকে উঠল। কে দরজা বন্ধ করল? মিলি প্রায় কেঁদে উঠল। রাফি জোর গলায় বলল, হয়তো বাতাসে লেগেছে, ভয় পেও না। কিন্তু ভেতরের পরিবেশে এমন নীরবতা যেন মনে হচ্ছে প্রতিটা শব্দ 1000 গুণ প্রতিধ্বনিত হচ্ছে। ঘরের মাঝখানে বড় একটা লোহার টেবিল, তার উপরে সাদা কাপড় ঢাকা এক মৃতদেহ।
সোহানা ফিসফিস করে বলল, এটা কি আগের রাতের সেই লাশ? রাফি ধীরে ধীরে এগিয়ে গেল, কাপড়টা সরাতে যাবে, ঠিক তখনই টেবিলটা নিজে থেকেই কেঁপে উঠল। সবাই একসাথে পেছনে সরে গেল। লাশ ঢাকা কাপড়টা ধীরে ধীরে মাটিতে পড়ে গেল। তার নিচে দেখা গেল একটা শুকনো কঙ্কাল, কিন্তু চোখের কোটর থেকে অদ্ভুত সবুজ আলো জ্বলছে। মিলি চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা যেন ভিতর থেকে তালা মারা। সে বুকে হাত ঠুকে কাঁদতে লাগলো, আমরা মরব, এখানে থেকে বের হতে পারবো না। তন্ময় তার হাত ধরে টানল, চুপ কর, একসাথে থাকলে আমরা বের হব। ঠিক তখনই দেয়ালের ফাঁক থেকে যেন ফিসফিস আওয়াজ ভেসে এলো, কেন এসেছো, কেন এসেছো? শব্দটা চারদিক থেকে আসছে, যেন অজস্র কণ্ঠস্বর একসাথে ফিসফিস করছে। হিমেল সাহস করে টর্চের আলো দেয়ালের দিকে ফেলল। দেখা গেল দেয়ালের রং উঠে গিয়ে ভেতর থেকে অদ্ভুত লাল দাগ বেরিয়ে আসছে, যেন রক্ত গড়িয়ে পড়ছে। আর সেই রক্ত দিয়ে ধীরে ধীরে একটা বাক্য লেখা হচ্ছে, তোমাদের একজন বাঁচবে না। রাফির হাত কেঁপে উঠল। সে গলায় জোর আনার চেষ্টা করল, কেউ আমাদের সাথে মজা করছে, এগুলো ভূতের কাজ নয়। কিন্তু তার গলা নিজে ফেটে যাচ্ছিল। হঠাৎ ঠাস শব্দে ফ্রিজটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ধোঁয়া বের হতে লাগলো, আর ধোঁয়ার ভেতর থেকে দেখা গেল একটা অর্ধেক পচা লাশ ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। ফ্রিজ থেকে বেরিয়ে আসা লাশটা দাঁড়াতেই টর্চের আলো কাঁপতে লাগলো। শরীরের অর্ধেক মাংস ঝরে গেছে, হাড় দেখা যাচ্ছে, তবু সে নড়ছে, হাঁটছে। মিলি ভয়ে চিৎকার করে সোহানার পেছনে লুকালো। তন্ময় গলাটা শুকিয়ে ফিসফিস করল, এটা তো অসম্ভব। লাশটা ধীরে ধীরে মাথা তুলল, তার কোটর শূন্য চোখ থেকে কালো তরল গড়িয়ে পড়ছে। তারপর হঠাৎ মুখ খুলল, একটা ভাঙা কর্কশ শব্দ বেরিয়ে এলো, কে কাটবে আমায়? সবাই নিস্তব্ধ। রাফি সাহস জোগাড় করে বলল, কে তুমি? তুমি মৃত, তুমি কথা বলতে পারো না। লাশটা কাঁপা গলায় আবার বলল, আমি মৃত নই, আমি বন্দী। তার কণ্ঠস্বর ঘরের চারদিক প্রতিধ্বনি করল। দেয়াল কেঁপে উঠল। টর্চের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। সোহানা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, তুমি আমাদের থেকে কি চাও? লাশটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। মেঝেতে তার পা পড়ার সাথে সাথে লালচে তরল ছড়িয়ে পড়ছে। সে বলল, আমি চাই মুক্তি, রক্ত চাই, নতুন দেহ চাই। মিলি কাঁদতে লাগলো, আমরা বের হব, আমাদের ছেড়ে দাও। কিন্তু দরজা তখন শক্তভাবে বন্ধ, ভেতর থেকে যেন হাজার হাত ঠেলে রেখেছে। হিমেল বুক চেপে দাঁড়িয়ে বলল, আমাদের একসাথে থাকতে হবে, নইলে আমরা মরব। ঠিক তখনই লাশটা হঠাৎ থেমে গেল। তার চোখের কোটর থেকে সবুজ আলো ছড়িয়ে চারদিকে ছিটকে পড়ল। আলোর মাঝে অদ্ভুত সব ছবি ভেসে উঠতে লাগল। ডক্টর সালেহ, ফরেন্সিক ডাক্তার, যিনি একসময় এই মর্গে লাশ কাটছিলেন, তার মুখ। তারপর দেখা গেল তিনি ভয়ে পিছিয়ে যাচ্ছেন, আর সেই একই লাশ হঠাৎ উঠে দাঁড়াচ্ছে। পরের মুহূর্তে ডক্টর সালেহের চিৎকার, দেয়ালে রক্তের ছাপ আর তার নিথর দেহ। ছবিগুলো যেন বাস্তবের মতো স্পষ্ট। রাফি হাঁপাতে হাঁপাতে বলল, এটাই সত্যি, ডক্টর সালেহকে এই লাশই মেরেছিল। তন্ময় ফিসফিস করে বলল, মানে মৃতদেহটা শুধু লাশ নয়, ওর ভেতরে কিছু আছে। লাশটা আবার কর্কশ গলায় ফিসফিস করল, আমি একা নই, আরও আছে শিকল বন্দি। ঠিক তখনই ফ্রিজের ভেতর থেকে একসাথে আরও 3টে মৃতদেহ নড়ে উঠল। তাদের গলায় শিকল বাঁধা, হাত পা শক্ত করে আটকানো। তবুও তারা ফিসফিস করছে, ছাড়ো, ছাড়ো, ছাড়ো।
ঘরের ভেতরের বাতাস এত ঠান্ডা হয়ে উঠল যে মনে হচ্ছিল বরফে ঢেকে গেছে চারপাশ। তাদের নিঃশ্বাসে কুয়াশা বের হচ্ছিল, অথচ বাইরে তখন সেপ্টেম্বরের গরম রাত। সোহানা টর্চ ঘুরিয়ে দেয়ালের দিকে ফেলতেই দেখল সারি সারি লোহার টেবিল, সবগুলোতেই সাদা কাপড় ঢাকা মৃতদেহ। কিন্তু কাপড়ের নিচে অদ্ভুতভাবে কাঁপছে কিছু, মনে হচ্ছে প্রতিটা লাশ নড়ছে। মিলি কাঁদতে কাঁদতে বলল, না, ওরা সব জীবিত। তন্ময় টেবিলের কাছে এগিয়ে টর্চ ফেলল। কাপড়টা নিজে থেকেই সরে গেল। নিচে দেখা গেল একটা মৃতদেহের হাত ধীরে ধীরে কাঁপছে। তারপর সেটার আঙুল শক্ত করে টেবিল আঁকড়ে ধরল। হিমেল গম্ভীর গলায় বলল, না, ওরা জীবিত নয়, ওরা শিকলবন্দি আত্মা। হঠাৎ একটা টেবিল ভেঙে পড়ল। তার নিচ থেকে বেরিয়ে এলো এক নারীর মৃতদেহ। চোখ দুটো পুরো সাদা, মুখে গভীর ক্ষত আর গলায় মরচে ধরা লোহার শিকল। সে চিৎকার করে উঠল, আমায় কেন কেটেছিলে, আমায় কেন মেরেছিলে? সবার বুক কেঁপে উঠল। সোহানা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, কে তোমাকে মেরেছিল? মহিলা মৃতদেহটা শিকল টেনে চিৎকার করে বলল, ডাক্তারেরা, তোমাদের মতো ডাক্তারেরা। রাফি হতভম্ব। সে বলল, আমরা কেউ তোমাকে মারিনি, আমরা কেবল ছাত্র। কিন্তু লাশটা কটমট করে তাকালো। তার গলা থেকে হাহাকার বের হলো, তাহলে তোমরাই শাস্তি পাবে। এক এক করে বাকি টেবিলগুলো কাঁপতে লাগলো। মৃতদেহগুলো একসাথে নড়ে উঠল। কেউ হাত ছুঁড়ে মারছে, কেউ দাঁত ঘষছে, কেউ শিকল ছেড়ে মুক্ত হতে চাইছে। ঘরের ভেতর প্রতিধ্বনি হচ্ছিল অসংখ্য কণ্ঠস্বর, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। মিলি হঠাৎ টেবিলের নিচে পা আটকে পড়ে গেল। সে চিৎকার করে উঠল, আমায় টানছে, কেউ আমায় টানছে। রাফি আর হিমেল দৌড়ে গিয়ে তার হাত ধরে টানল। টর্চের আলো মাটিতে পড়তেই দেখা গেল মেঝের ভেতর থেকে একজোড়া হাত বেরিয়ে মিলির পা ধরে আছে। সেই হাতের আঙ্গুল পচে গেছে, নখগুলো লম্বা হয়ে কেটে যাচ্ছে তার চামড়া। রাফি ঝাঁকিয়ে মিলিকে মুক্ত করলেও মিলির পায়ে তখন রক্ত গড়াচ্ছে। তন্ময় গলা কাঁপিয়ে বলল, আমাদের এখান থেকে বের হতে হবে, নইলে সবাই মরে যাব। কিন্তু দরজার দিকে তাকাতেই দেখা গেল দরজা আর নেই, সেটা যেন অদৃশ্য হয়ে গেছে, শুধু রক্তমাখা দেয়াল। হিমেল ঘিসফিস করে বলল, এখন আমরা মর্গের বন্দী। ঠিক তখনই ঘরের মাঝখানে দাঁড়ানো প্রথম লাশটা আবার গলা খুলল। তার কণ্ঠস্বর আরো স্পষ্ট, আরো ভয়ঙ্কর, একজনকে তোমাদের দিতে হবে, নইলে সবাই মরবে। মর্গের অন্ধকারে বাতাস ভারী হয়ে গেছে। টর্চ লাইটের আলো যেন ঠিকমতো জ্বলছে না। সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। মাঝখানে দাঁড়ানো প্রথম লাশটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের কোটর থেকে সবুজ আলো বেরিয়ে একে একে রাফি, সোহানা, তন্ময়, মিলি আর হিমেলের মুখে পড়ল। যার মুখে আলো পড়ছে তার বুক কেঁপে উঠছে। মনে হচ্ছিল লাশটা প্রত্যেকের ভেতরে ঢুকে তাকিয়ে দেখছে। হঠাৎ লাশটা থেমে গেল মিলির সামনে। তার কণ্ঠস্বর গর্জে উঠল, এটাই প্রথম। মিলি ভয়ে চিৎকার করে উঠল, না, আমাকে নিও না, আমি কিছু করিনি। সে পেছনে সরে গেল, কিন্তু ঘরের অন্য মৃতদেহরা শিকল ঝনঝন করে চেঁচাতে লাগল, দাও, দাও, দাও। সোহানা মিলিকে জড়িয়ে ধরল, না, তোমরা ওকে নিতে পারো না, আমরা একসাথে এসেছি। রাফি গলা উঁচিয়ে বলল, শোনো, আমরা কাউকে ছেড়ে দেব না, আমাদের সবাইকেই ছাড়তে হবে। কিন্তু লাশটা ধীরে ধীরে এগিয়ে এসে শিকল মাখা হাত বাড়ালো মিলির দিকে। তন্ময় হঠাৎ সামনে দাঁড়িয়ে গেল, না, আগে আমায় নাও, ওকে ছেড়ে দাও। মিলি হতভম্ব হয়ে তাকালো তার দিকে, তুমি? তন্ময় দাঁত চেপে বলল, হ্যাঁ, আমি ভয় পাই না, যদি কাউকে নিতে হয় আমাকেই নাও। ঘরটা মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সব মৃতদেহ একসাথে থেমে তন্ময়ের দিকে তাকালো। তারপর তাদের চোখ থেকে একসাথে লাল আলো বেরোলো। তাদের ফিসফিস শোনা গেল, সাহসী, সাহসী, কিন্তু সাহসীকে রাখা হয় না। হঠাৎ টেবিলগুলো একসাথে কেঁপে উঠল।
মেঝে ফেটে গেল। ফাটলের ভেতর থেকে অজস্র হাড়ের হাত বেরিয়ে তন্ময়ের পা আঁকড়ে ধরল। তন্ময় মাটিতে পড়ে চিৎকার করতে লাগলো, আমাকে টানছে, বাঁচাও! রাফি আর হিমেল তার হাত ধরে টান দিল, কিন্তু হাতগুলো শক্ত হয়ে তাকে মাটির ভেতরে টেনে নিচ্ছে। সোহানা কাঁদতে কাঁদতে চেঁচিয়ে উঠল, না, তন্ময়কে ছেড়ে দাও! ঠিক তখনই মাঝখানে দাঁড়ানো লাশটা হেসে উঠল। তার কর্কশ হাসি প্রতিধ্বনিত হলো চারপাশে। একজনকে দিতেই হবে, এটাই নিয়ম। মিলি বুক চাপড়ে কাঁদতে লাগলো, না না, আমরা সবাই একসাথে মরব, কিন্তু কাউকে দেব না। কিন্তু মেঝের ফাটল আরও চওড়া হতে লাগলো। তন্ময়ের শরীর ধীরে ধীরে অর্ধেকটা মাটির ভেতরে ডুবে যাচ্ছে। তার চোখে আতঙ্ক, মুখে শুধু একটাই কথা, আমাকে আমাকে বাঁচাও। তন্ময়ের শরীর অর্ধেকটা মাটির ভেতরে ঢুকে গেছে। তার চিৎকার কানে বিঁধছে, আমাকে বাঁচাও, আমায় ছাড়াও। রাফি আর হিমেল মরিয়া হয়ে তার হাত ধরে টানছে, কিন্তু যতই টানে মাটির ভেতরের হাড়ের হাতগুলো আরও শক্ত হয়ে তাকে টেনে নিচ্ছে। হঠাৎ পুরো ঘরে এক অদ্ভুত শব্দ ছড়িয়ে পড়ল, যেন শত শত গলা একসাথে কাঁদছে। আমরা মরিনি, আমাদের কেটে ফেলা হয়েছে, আমাদের ছিঁড়ে ফেলা হয়েছে। সেই কণ্ঠস্বর দেয়াল, মেঝে, ছাদ সবখান থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। মনে হচ্ছিল চারপাশের বাতাসও তাদের যন্ত্রণার স্মৃতি বহন করছে। সোহানা কানে হাত দিয়ে বসে পড়ল, থামাও, থামাও এই আওয়াজ। কিন্তু আওয়াজ থামল না, বরং আরও তীব্র হল। এমনকি দেয়ালের রং মুছে গিয়ে তাতে রক্তের মতো দাগ ফুটে উঠল। সেই দাগগুলো আকার নিতে লাগল মানুষের মুখের ছাপ। সেসব মুখ কাঁদছে, চিৎকার করছে। একটা মুখ হঠাৎ স্পষ্ট হয়ে উঠল, সেটা ডক্টর সালেহের। তার ফাঁপা চোখ গড়িয়ে মেঝেতে পড়ে গেল। তিনি চিৎকার করে উঠলেন, আমি চেয়েছিলাম ওদের মুক্তি দিতে, কিন্তু আমাকেই কেটে ফেলা হলো। তার কণ্ঠস্বর মিশে গেল শত শত কণ্ঠের সাথে। রাফি দাঁত চেপে তন্ময়কে টানতে লাগল, না, আমরা কাউকে দেব না, তন্ময় বাঁচবেই। কিন্তু হঠাৎ মৃতদেহদের ফিসফিস শোনা গেল, দাও দাও, নইলে সবাই মরে যাবে। তাদের চোখের লাল আলো আরও জ্বলে উঠল। মিলি হঠাৎ বুক চেপে ধরল। তার বুকের ভেতর থেকে কণ্ঠ বেরোচ্ছে, অথচ মুখ বন্ধ। ছাড়ো, ছাড়ো, আমাকে ছাড়ো। সবাই তাকিয়ে দেখল মিলির বুকের উপর হাড়ের মতো দাগ ফুটে উঠছে, যেন মৃত আত্মারা তার শরীর ভেদ করে বের হতে চাইছে। সোহানা চিৎকার করে উঠল, ওরা আমাদের ভেতরে ঢুকে যাচ্ছে, আমরা যদি কাউকে না দিই ওরা আমাদের শরীরেই বন্দী হবে। হিমেল আতঙ্কে বলল, মানে আমাদের কেউ একজনকে দিতেই হবে? রাফি গর্জে উঠল, না, আমরা লড়ব, যতই আসুক আমরা হার মানব না। মাটির ভেতরে ডুবতে থাকা তন্ময়ের চোখে জল গড়িয়ে পড়ল। সে কাঁপতে কাঁপতে বলল, আমার জন্য তোমরা মরো না, যদি আমাকেই নিতে হয় তবে নিক। কিন্তু রাফি চিৎকার করে উঠল, চুপ করো, আমরা একসাথে এসেছি, একসাথে ফিরব। ঠিক তখনই সব মৃতদেহ একসাথে গর্জে উঠল, না, কেউ ফিরে যাবে না, এটাই লাশ কাটা ঘরের নিয়ম। ঘরের আলো নিভে গেল, চারপাশে শুধু নিঃশ্বাসের শব্দ আর মাটির ফাটল থেকে উঠে আসা ঠান্ডা বাতাস। অন্ধকার পুরো ঘর গ্রাস করেছে, শুধু শিকল ঘষাঘষির শব্দ আর মাটির ভেতর থেকে আসা অচেনা নিঃশ্বাস। হঠাৎ মাঝখানে দাঁড়ানো প্রথম লাশটার গলায় ভাঙা গর্জন শোনা গেল, এখান থেকে বেরোতে হলে নিয়ম মানতেই হবে। সবাই নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে রইল। রাফি গলা কাঁপিয়ে জিজ্ঞেস করল, কোন নিয়ম? লাশটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখের কোটর থেকে আবার সবুজ আলো বেরিয়ে দেয়ালে পড়ল। দেয়ালে রক্তের মতো হরফ ফুটে উঠল, প্রত্যেক নতুন রক্তের দল থেকে একজনকে নিতে হবে। সোহানা সেই অক্ষর পড়েই চিৎকার করে উঠল, মানে মানে আমরা যদি 5 জন ঢুকি তবে 4 জনেই বেরোতে পারবো? লাশটার হাহাকারী কণ্ঠ প্রতিধ্বনিত হল, হ্যাঁ,
একজন থাকবে আমাদের সঙ্গে, নইলে কেউ যাবে না। মিলি কেঁপে কেঁপে পেছনে সরে গেল। না না, আমি মরতে চাই না। তন্ময়, যে তখনও মাটির ফাটলে অর্ধেকটা ডুবে আছে, চোখ বন্ধ করে বলল, তাহলে আমাকেই দাও, আমি একাই থাকব। কিন্তু রাফি আবার গর্জে উঠল, চুপ, তুমি কাউকে কিছু দিতে পারবে না। আমি মরব, কিন্তু আমার বন্ধুদেরকে আমি দান করব না। হিমেল ভয় ফিসফিস করে বলল, যদি নিয়ম ভাঙি, যদি কাউকেই না দিই? মৃতদেহরা একসাথে শিকল ঝনঝন করে উঠল। তাদের কণ্ঠ যেন ঝড়ের মতো গর্জে উঠল, নিয়ম ভাগা মানেই সবাই বন্দী। সেই মুহূর্তে লোহার টেবিলগুলো হঠাৎ ভেঙে পড়তে লাগলো। প্রতিটা টেবিল থেকে মৃতদেহ উঠে দাঁড়ালো। তাদের চোখে একসাথে লাল আগুন জ্বলছে। তারা সবাই ফিসফিস করে বলছে, একজন দাও, একজন দাও, একজন দাও। সোহানা কাঁপতে কাঁপতে বলল, আমরা যদি কাউকে না দিই তাহলে সবাই এখানেই মরে যাব। রাফির দাঁত চেপে তাকালো চারদিকে। তার গলায় রাগ আর আতঙ্ক একসাথে। না, আমি কাউকে দেব না, আমরা বেরোবো, নিয়ম ভাঙব। মাঝখানের লাশটা আবার মাথা তুলল। তার কণ্ঠস্বর এবার গম্ভীর, কর্কশ আর ভয়ঙ্কর। কেউ নিয়ম ভাঙতে পারেনি শত শত বছর ধরে। যারা ভেঙেছে তারা আজও শিকলে বাঁধা আছে। তারপর সে হাত উঁচু করতেই দেয়ালের রক্তদাগগুলো আরও স্পষ্ট হয়ে উঠল। সেখানে শত শত মুখ চিৎকার করছে, কাঁদছে, দাঁত ঘষছে। মিলি কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল। আমরা শেষ, আমরা কেউই বাঁচব না। হঠাৎ সোহামের চোখ চকচক করে উঠল। সে ধীরে ধীরে ফিসফিস করল, না, হয়তো অন্য পথ আছে। নিয়ম মানতে হবে, কিন্তু আমরা ঠিক করতে পারি কে যাবে। সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকালো। মুরগির ভেতর নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মৃতদেহগুলোর শিকল টানার শব্দ আর দূরে কোথাও পানির ফোঁটা পড়ার আওয়াজ। সোহানা সবার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, ওরা একজন চাইছে। যদি আমরা কাউকে না দিই, সবাই মরব। তাহলে আমাদেরকেই ঠিক করতে হবে কে থাকবে। মিলি সঙ্গে সঙ্গে মাথা নাড়ল। না, আমি মরব না, আমি মরতে চাই না। সে কাঁদতে কাঁদতে সোহানার হাত আঁকড়ে ধরল। তন্ময়, যাকে মাটির ভেতর থেকে তারা কষ্টে টেনে তুলেছে, ভাঙা গলায় বলল, আমাকেই দাও। আমি প্রথম থেকেই বুঝেছিলাম আমরা সবাই ফিরতে পারবো না। রাফি দাঁত চেপে চিৎকার করল, চুপ কর, আমি বলেছি কাউকে দেব না। তুই মরতে চাইলে আলাদা কথা, কিন্তু তোর জীবন শুধু তোর নয়, আমরা সবাই তোর জন্য লড়ছি। হিমেল ঠান্ডা গলায় বলল, কিন্তু রাফি, ওরা মিথ্যে বলছে না, নিয়ম মানতেই হবে। আমরা যদি এখনই কাউকে না দিই, তাহলে সবাই এই শিকলে বাঁধা পড়ব। তার চোখে একটা ভয়ঙ্কর ঝিলিক। মানে, আমরা যদি বাঁচতে চাই, আমাদের ভেতর থেকেই একজনকে বেছে নিতে হবে। মৃতদেহর একসাথে গর্জে উঠল, হ্যাঁ, বেছে নাও, বেছে নাও, এখনই বেছে নাও। তাদের কণ্ঠস্বর এত জোরে হচ্ছিল যে পুরো ঘর কেঁপে উঠছিল। দেওয়ালের মুখগুলো হাসছে, কাঁদছে, দাঁত বের করে চিৎকার করছে। সোহানা গভীর নিঃশ্বাস নিল। আমাদের ন্যায্যভাবে বাছাই করতে হবে। কেউ কাউকে সরাসরি দিতে পারবে না, আমরা নিজেদের বিচার করব। মিলি কাঁদতে কাঁদতে বলল, কিভাবে, কাকে বাছাই করব? সোহানা ধীরে ধীরে চারজনের দিকে তাকালো। যে সবচেয়ে দুর্বল, যে সবচেয়ে কম লড়তে পারবে, হয়তো তাকেই দিতে হবে। মিলির বুক কেঁপে উঠল। সে ভয়ে সরে গেল। না, আমার দিকে তাকিও না, আমি মরব না। রাফির আগে ফেটে পড়ল, না, এভাবে কাউকে দোষী করা যাবে না। কিন্তু মৃতদেহরা আবার ফিসফিস করল, শুরু করো, শুরু করো, সময় শেষ। হঠাৎ টর্চ লাইট নিভে গেল। চারপাশে আবার অন্ধকার। কিন্তু অন্ধকারে এক একজনের কণ্ঠ আলাদা শোনা গেল। তন্ময় ফিসফিস করে বলল, আমাকে দাও। মিলি কাঁদল, আমাকে ছেড়ে দিও না। হিমেল ফিসফিস করল, আমরা যদি বাঁচতে চাই, তবে কঠিন সিদ্ধান্ত নিতেই হবে।
আর রাফির গলা গর্জে উঠল, আমি বলেছি কেউ কাউকে দেব না। অন্ধকারে হঠাৎ সবুজ আলো ঝলসে উঠল। মৃতদেহর একসাথে চেঁচিয়ে উঠল, বাছাই শুরু হলো। সবুজ আলোয় মর্গের দেয়াল কেঁপে উঠল। টেবিলের উপর শুয়ে থাকা লাশগুলো শিকল ঝনঝন করতে লাগল। একসাথে তারা গর্জে উঠল, খেলা শুরু, খেলা শুরু। চারপাশে রক্তের মতো অক্ষর ফুটে উঠল। অক্ষরগুলো একত্র হয়ে তৈরি করল নিয়মের তালিকা। 1, প্রত্যেকে পালাক্রমে প্রশ্নের উত্তর দেবে। 2, সত্য না বললে লাশরা শাস্তি দেবে। 3, শেষে যার ওপর সবচেয়ে বেশি দোষ আসবে সে থেকে যাবে। সোহানা চোখ বড় বড় করে পড়ল, মানে আমাদের সত্যি বলতে হবে, কিন্তু যদি কেউ মিথ্যে বলে? হঠাৎ পাশের টেবিলে শুয়ে থাকা এক লাশের বুক ফেটে গেল। সেখান থেকে গলিত হাত বেরিয়ে সাপের মতো ছুটে এসে টেবিলের ধাতুব অংশ চেপে ধরল। ধাতু গলতে গলতে ধোঁয়া উঠল। লাশটা হাহাকার করে বলল, মিথ্যে মানেই মৃত্যু। মিলি ভয়ে চিৎকার করে উঠল, না, আমি কিছুই জানি না, আমাকে দিও না। লাশরা একসাথে গর্জন করল, প্রথম প্রশ্ন, কে ভেতরে ঢোকার জন্য জোর করেছিল? সবাই একসাথে রাফির দিকে তাকালো। রাফির মুখ শক্ত হয়ে গেল। হ্যাঁ, আমি জোর করেছিলাম, আমি চেয়েছিলাম প্রমাণ করতে যে ভূত নেই। সাথে সাথে বাতাসে ভয়ঙ্কর চাপা আওয়াজ শোনা গেল। মনে হলো দেহাল থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। দ্বিতীয় প্রশ্ন, ঝরে পড়ল রক্তের অক্ষরে, কে গোপনে মরতে ভয় পাচ্ছে কিন্তু অন্যকে উৎসর্গ করতে রাজি? সবাই একসাথে হিমেলের দিকে তাকালো। হিমেল কেঁপে কেঁপে বলল, হ্যাঁ, আমি মরতে চাই না, আমি শুধু বাঁচতে চাই। সাথে সাথে তার হাতে কালো দাগ ফুটে উঠল, যেন শিকল তার চামড়ার ভেতরে ঢুকে যাচ্ছে। তৃতীয় প্রশ্ন অন্ধকারে ভেসে উঠল, কে প্রথম আত্মসমর্পণ করতে চেয়েছিল? তন্ময় গলা কাঁপিয়ে বলল, আমি ভেবেছিলাম সবাই বাঁচুক, আমি থাকব। লাশদের মুখে হাহাকারি হাসি ছড়িয়ে পড়ল। চতুর্থ প্রশ্ন ফুটে উঠল রক্তে, কে সবচেয়ে দুর্বল, কে লড়তে পারবে না? সবাই একসাথে মিলির দিকে তাকালো। মিলি কেঁপে উঠে মাটিতে বসে পড়ল, না না, আমায় দিও না। মৃতদেহরা একসাথে গর্জন করল, একজনকে দিতে হবে, সময় ঘনিয়ে এসেছে। ঘরের ভেতর বাতাস হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। প্রতিটি টেবিল কাঁপতে লাগলো। শিকাল ভেঙে বেরিয়ে আসতে চাইছে অসংখ্য মৃতদেহ। সোহানা চোখ বন্ধ করে ফিসফিস করল, আমাদের ভেতরে এখন দোষের হিসাব চলছে। শেষে যাকে সবচেয়ে বেশি দোষী মনে হবে তাকে নিয়ে নেবে ওরা। রাফির বুক কেঁপে উঠল, মানে খেলা শেষ হলে আমরা নিজেরাই একজনকে হারাবো? অন্ধকার মর্গে শিকলের শব্দ আরো তীব্র হয়ে উঠেছে। দেয়ালের মুখগুলো হাসছে, কাঁদছে, আবার চিৎকার করছে। সবুজ আলোয় শেষ অক্ষর ভেসে উঠল, সময় শেষ, এখন রায় ঘোষণা হবে। চারজন একে অপরের দিকে তাকালো। মিলির চোখ ভিজে গেছে অশ্রুতে। সে কাঁপা গলায় বলল, তোমরা সবাই জানো ওরা আমাকেই চাইছে, আমিই দুর্বল। রাফি সাথে সাথে চিৎকার করে উঠল, চুপ কর, কাউকে দেব না, বলেছি। যদি দোষ থাকে তবে সেটা আমার, কারণ আমি জোর করেছিলাম ভেতরে ঢুকতে। তারপর সে মৃতদেহদের দিকে তাকিয়ে গর্জে উঠল, আমাকেই নাও। হিমেল গলা কাঁপিয়ে বলল, না, নিয়ম এভাবে কাজ করে না। আমাদের সবার সত্য প্রকাশিত হয়েছে, এখন ওরা যাকে সবচেয়ে দোষী মনে করবে তাকেই নেবে। সোহানার ঠোঁট কেঁপে উঠল, মানে আমাদের আর কিছু করার নেই? হঠাৎ দেয়ালে রক্তের অক্ষর ফুটে উঠল। অক্ষরগুলো ধীরে ধীরে মিলিত হয়ে একটাই শব্দ গড়ল, হিমেল। সবাই অবাক হয়ে তাকালো তার দিকে। হিমেলের মুখ মুহূর্তেই সাদা হয়ে গেল। না না, এটা হতে পারে না, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। কিন্তু মৃতদেহরা একসাথে গর্জে উঠল, ভয় থেকেই জন্ম নেয় বিশ্বাসঘাতকতা। তুমি বাঁচতে চাইলে, অন্যদের মরতে দিতে চাইলে, তাই তোমাকেই নিতে হবে। হঠাৎ
মেঝে ফেটে গেল হিমেলের পায়ের নিচে। অগণিত হাড়ের হাত বেরিয়ে তার শরীর আঁকড়ে ধরল। সে চিৎকার করে উঠল, না, আমাকে ছাড়ো, আমি মরতে চাই না, আমায় বাঁচাও। মিলি চোখ বন্ধ করে কান চেপে ধরল। সোহানা কাঁদতে কাঁদতে চিৎকার করল, না, এভাবে ওকে নিও না। কিন্তু রাফির দাঁত চেপে চোখের জল আটকে রাখল। ওরা খেলা শেষ করেছে, ওরা বেছে নিয়েছে। হিমেলের শরীর ধীরে ধীরে মাটির ভেতরে ডুবে গেল। শুধু তার হাত দুটো শেষ মুহূর্তে উপরে উঠল, আর তার চোখে নিখাদ বাঁচার আকুতি। এক মুহূর্ত পর মেঝে বন্ধ হয়ে গেল, সব নিস্তব্ধ। মৃতদেহরা একসাথে ফিসফিস পড়ল, খেলা শেষ, একজন থেকে গেছে, বাকিরা যেতে পারো। ঠিক তখনই বন্ধ দরজা হঠাৎ খুলে গেল। বাইরের অন্ধকার করিডোরে আলো ঝলসে উঠল। তিনজন নিস্তব্ধ দাঁড়িয়ে রইল। মিলি হাহাকার করে কেঁদে উঠল। সোহানা ভাঙা গলায় বলল, আমরা ওকে ফেলে চলে যাচ্ছি। রাফির চোখে আগুন জ্বলল। না, আমরা যাচ্ছি না, আমরা ফিরব, এই অভিশপ্ত ঘরকে ধ্বংস করব। দরজাটা কর্মর শব্দ করে ধীরে ধীরে খুলে গেল। বাইরের করিডোরে ফ্যাকাশে হলুদ আলো জ্বলছিল, কিন্তু বাতাসে এক ধরনের পচা গন্ধ ছড়িয়েছিল। মনে হচ্ছিল শত শত বছর ধরে জানালাহীন এই ঘরে রক্ত আর লাশের গন্ধ মিশে জমে আছে। রাফি গভীর শ্বাস নিল, তারপর দাঁত চেপে বলল, চলো, আমরা এখনই বের হব। সোহানা দ্বিধায় বলল, কিন্তু হিমেল, ওকে তো ফেলে যাচ্ছি। রাফির চোখ শক্ত হয়ে গেল। ওরা ওকে নিয়েছে, এখন যদি আমরা দাঁড়াই তাহলে আমাদেরও টেনে নেবে। মিলি চোখে জল মুছতে মুছতে সোহানার হাত ধরল। চলো, আমি আর পারছি না। তারা তিনজন করিডোর ধরে হাঁটতে লাগল। পেছন থেকে মর্গের দরজাটা আবার ধপ করে বন্ধ হয়ে গেল। তারপরই শোনা গেল ভেতর থেকে অসংখ্য শিকল টানার শব্দ, আর একসাথে হাজার কণ্ঠের ফিসফিস। একজন গেছে, তিনজন রইল। তাদের শরীর কেঁপে উঠল। করিডোরের শেষে একটা সরু সিঁড়ি দেখা গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই তারা বুঝল এটা হাসপাতালের পুরনো অংশ। ভাঙা দেয়াল, ঝুলে থাকা লাইট আর সর্বত্র ধুলো। কিন্তু সিঁড়ির মাথায় পৌঁছে সবাই হঠাৎ থেমে গেল। ওরা যেদিক দিয়ে ঢুকেছিল সেই দরজার সামনে আছে, কিন্তু সেটার গায়ে নতুন কিছু খোদাই করা আছে। রক্তমাখা বড় অক্ষরে লেখা, একজন এখনো দিতে হবে। সোহানার বুক কেঁপে উঠল। মানে, কিন্তু হিমেল তো থেকে গেছে। না, ওরা বলছে একজন গেছে, কিন্তু নিয়ম ছিল প্রত্যেক দলে একজন থাকবে। মানে হিমেল আমাদের সঙ্গে গণা হচ্ছে না। মিলি আতঙ্কে চিৎকার করে উঠল, না, তাহলে ওরা এখনো আমাদের থেকে একজন চাইবে। হঠাৎ বাইরে দরজা কাঁপতে লাগল, যেন কেউ ভেতর থেকে নয় বরং বাইরে থেকে ঠেলছে। কড়মড় আওয়াজে তালা ফেটে গেল। দরজাটা খুলতেই অন্ধকার থেকে এক বিশাল ছায়া এগিয়ে এলো। তার লম্বা হাত, ভাঙা মুখ আর চোখে শুধু আগুনের মতো লাল আলো। সে গর্জে উঠল, নিয়ম ভাঙা হয়েছে, এখন শিকার শুরু। মিলি কেঁদে ফেলল, না, আমরা বের হতে পারবো না, এই জায়গা আমাদের ছাড়বে না। রাফি দাঁত চেপে মুঠি বাঁধল। তাহলে লড়াই করব, এখনই। সোহানার গলায় কাঁপা সুর, কিন্তু আমরা কিভাবে লড়ব যখন এরা মরেও মরে না? বাইরে হাসপাতালের অন্ধকার করিডোরে লাইটগুলো একে একে নিভে যেতে লাগলো। শুধু দূরে অসংখ্য ছায়া নড়ছে। শিকলের ঝনঝন শব্দ আবার শোনা গেল। তারা বুঝল, লাশ কাটা ঘরের সীমানা মর্গেই শেষ নয়, এখন পুরো হাসপাতালটাই এক অভিশপ্ত কারাগার। বাইরের করিডোরে বাতাস ভারী হয়ে গেল। দেয়ালের ভেতর থেকে কর্কশ ফিসফিস শোনা যাচ্ছে। মনে হচ্ছে অগণিত গলা একসাথে কিছু বলছে। মিলি কান চেপে ধরল। ওরা কি বলছে? সোহানা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল। শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হলো। তোমরা বের হতে পারবে না, পুরো হাসপাতালই আমাদের। রাফির বুকের ভেতর রাগ জমে উঠল। এটা কোনো হাসপাতাল না, এটা একটা কবরখানা। তারা সামনে এগোতেই দেখল একের পর এক কেবিন আর ওয়ার্ডের দরজা খুলে যাচ্ছে নিজে থেকেই। প্রতিটি ঘরের ভেতর অন্ধকার, শুধু মাঝে মাঝে ভাঙা খাটে শুয়ে আছে আধা পচা মৃতদেহ।
কিছু মৃতদেহ বসে আছে, কিছু আবার ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকাচ্ছে তাদের দিকে। মিলে কাঁপতে কাঁপতে বলল, ওরা সবাই জেগে আছে। হঠাৎ এক ওয়ার্ডের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল, চামড়া ছিঁড়ে যাওয়ার মতো শব্দ আর সঙ্গে শিকলের ঝনঝন। একটা লাশ সরাসরি মেজে ঘেঁষে হেঁটে বেরিয়ে এলো। তার শরীর আধ খাওয়া, কিন্তু চোখ জ্বলছে আগুনের মতো। সে কাঁপা গলায় বলল, এই হাসপাতালের প্রতিটি দেয়ালেই শিকল বাঁধা আছে, তোমরা দৌড়াতে পারবে না। রাফি পকেট থেকে একটা লোহার রড তুলে ধরল। দৌড়াবো না, আজ যদি মরতেই হয় তবে লড়াই করব। কিন্তু লাশটা কেবল কুৎসিত হাসি দিল। পেছনে থাকা অন্য ঘরগুলো থেকেও মৃতদেহরা বের হতে শুরু করল। শত শত, হাজার হাজার, যেন পুরো ভবনটাই লাশে ভর্তি। সোহানা কাপা গলায় ফিসফিস করল, এরা এরা সবাই কারা? একটা বৃদ্ধ লাশ ফিসফিস করে উত্তর দিল, আমরা সবাই সেই সব মানুষ যাদের এখানে মারা হয়েছিল, কাটা হয়েছিল, আর কখনো মুক্তি পায়নি। মিলি কান্নায় ভেঙে পড়ল, মানে পুরো হাসপাতালটাই অভিশপ্ত। চারপাশে শিকলের আওয়াজ আরো জোরে বাজতে লাগলো। দেয়াল থেকে রক্ত চুইয়ে পড়ছে, মেঝে কাঁপছে। দরজাগুলো একসাথে ধপ ধপ করে বন্ধ হয়ে গেল, যেন পুরো হাসপাতালটাই তাদের আটকাচ্ছে। রাফি দাঁত চেপে বলল, না, আমি কাউকে আর হারাবো না। আমরা একটা রাস্তা খুঁজে বের করব। সে সোহানা আর মিলির হাত ধরে টেনে সামনে এগোলো। কিন্তু হঠাৎ করিডরের শেষে একটা বিশাল কালো দরজা দেখা গেল। দরজার গায়ে লাল অক্ষরে লেখা, শেষ রাস্তা, শেষ উৎসর্গ ছাড়া খোলা যাবে না। তিনজন থমকে দাঁড়িয়ে রইল। কালো দরজাটা তাদের সামনে বিশাল দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। গায়ে বড় বড় রক্তের অক্ষর, এখনো ভিজে ঝরছে। শেষ উৎসর্গ ছাড়া খোলা যাবে না। মিলি কেঁপে উঠল, না না, আমি আর পারবো না। আমরা হিমেলকে হারালাম, এখন আবার। সোহানা নিস্তব্ধ গলায় বলল, এটা একটা ফাঁদ। এরা আমাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চাইছে। রাফি দাঁত চেপে এগিয়ে গেল, দরজাটা ধাক্কা দিতে চাইল, কিন্তু দরজা ঠান্ডা লোহার মতো শক্ত হয়ে উঠল। তার হাতেই লাল ফোস্কা পড়ে গেল। দরজার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো, একজন না দিলে সবাই যাবে। মিলি মাটিতে বসে কাঁদতে লাগলো, তাহলে আমাদের মধ্যে থেকে আবার কাউকে মরতে হবে? সোহানা চোখ বন্ধ করে শ্বাস নিল, না, আমরা সবাই মরব না, এর কোনো উপায় আছে। রাফি কণ্ঠ শক্ত করে বলল, যদি কাউকে দিতে হয় তবে আমি যাব, কারণ প্রথমে আমিই তো জোর করেছিলাম ভেতরে আসতে। মিলি আতঙ্কে রাফির হাত আঁকড়ে ধরল, না, তুমি গেলে আমরা একা হয়ে যাব। সোহানার চোখ ভিজে উঠল, রাফি, তুমি গেলে সব শেষ হয়ে যাবে, আমরা দুজন কেউ বাঁচব না। কিন্তু রাফি তীব্র গলায় বলল, তাহলে কি মিলিকে দেব নাকি তোমাকে দেব সোহানা? তার কণ্ঠে হতাশার রাগ আর চোখে পুঞ্জীভূত জল। ঠিক তখনই দরজার গায়ে নতুন অক্ষর ফুটে উঠল, স্বেচ্ছায় আসা উৎসর্গই দরজা খুলবে। সবাই একসাথে থমকে গেল। মিলি ধীরে ধীরে উঠে দাঁড়ালো, তার চোখে এক ধরনের ভয় মিশ্রিত শান্তি। তাহলে আমি যাব, আমি সবচেয়ে দুর্বল, তোমরা বেঁচে থাকতে পারবে, আমি পারবো না। সোহানা সাথে সাথে চিৎকার করে উঠল, না মিলি, তুমি এটা করবে না। রাফি তার কাঁধ ধরে কেঁপে উঠল, তুমি মরবে না মিলি, তুমি যাবে না। কিন্তু মিলির মুখে একটা হালকা হাসি ফুটে উঠল, হয়তো আমি অনেক আগেই মরে গেছি, হয়তো এই হাসপাতাল আমাকে শুরু থেকেই ডাকছিল। সে ধীরে ধীরে কালো দরজার দিকে এগোতে লাগলো। দরজাটা তার উপস্থিতি টের পেয়েই কাঁপতে শুরু করলো। শিকলের ঝনঝন আওয়াজে পুরো করিডর কেঁপে উঠল। মিলি পেছনে তাকালো একবার, চোখে জল, ঠোঁটে এক করুণ হাসি। তোমরা বেঁচে থেকো। তারপর সে দরজায় হাত রাখল। এক মুহূর্তে দরজা ফেটে গেল, লাল আলো ঝলসে উঠল, আর শিকল তাকে টেনে নিল ভেতরে। তার চিৎকার অন্ধকারে মিলিয়ে গেল। দরজা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে মুক্তির রাস্তা, দূরে দেখা যাচ্ছে রাতের আকাশ, হাসপাতালের বাইরের পৃথিবী। রাফি হাঁটু গেড়ে পড়ে গেল, না মিলি। সোহানা তার কাঁধে হাত রাখল,
চলো, ওর ত্যাগ বৃথা হতে দিও না। দরজা ভেদ করে হঠাৎ এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। অনেক দিন পর সূর্যের মতো আলো চোখে লাগতেই রাফি আর সোহানা দুজনেই চোখ ঢেকে ফেলল। মনে হলো অবশেষে দুঃস্বপ্ন শেষ হয়েছে। তারা ধীরে ধীরে বাইরে পা রাখল। চারপাশে হালকা বাতাস বইছে, দূরে গাছের পাতায় ঝিরঝির শব্দ, আকাশে মেঘের ফাঁক দিয়ে চাঁদ উকি দিচ্ছে। মিলির মৃত্যুর ভারে বুক ফেটে গেলেও মুক্তির স্বস্তি যেন দুজনকে অচেতন করে দিল। রাফি ফিসফিস করে বলল, আমরা সত্যি বীর হয়ে গেছি। সোহানা মাটিতে বসে পড়ল, চোখে জল নিয়ে আকাশের দিকে তাকালো। হ্যাঁ, অবশেষে আমরা বেঁচে আছি। কিন্তু ঠিক তখনই বাতাস থেমে গেল। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। গাছের পাতাগুলো একটু নড়ছে না। চাঁদের আলো হঠাৎ অস্বাভাবিক লালচে হয়ে উঠল। সোহানার শরীর কেঁপে উঠল। রাফি, এটা কেমন আলো? রাফি তাকিয়ে দেখল, যেখানে তারা দাঁড়িয়ে আছে মাটি ধীরে ধীরে রক্তে ভিজে যাচ্ছে। চাঁদের লাল আলো মিশে যাচ্ছে সেই রক্তে। ঠিক তখনই তাদের পেছনে একটা পরিচিত শব্দ ভেসে এলো, শিকলের ঝনঝন। দুজন ঘুরে দাঁড়ালো। পেছনে সেই একই হাসপাতাল দাঁড়িয়ে আছে, অন্ধকারে ডুবে। কিন্তু দরজা এখনো খোলা। ভেতর থেকে শত শত লাল চোখ উকি দিচ্ছে। একসাথে ভেসে এলো হাজার কণ্ঠের ফিসফিস। তোমরা ভেবেছ মুক্তি পেয়েছ, এখন থেকে পুরো পৃথিবী আমাদের খেলার মাঠ। রাফির শরীর অবশ হয়ে গেল। মানে আমরা কখনোই বের হতে পারবো না? সোহানার ঠোঁট কাঁপতে লাগলো। না, আমরা বের হইনি, বরং অভিশাপকে আমরা নিয়ে এসেছি বাইরে। হঠাৎ দূরের গ্রাম থেকে কুকুরের আর্তনাদ শোনা গেল। তারপর একসাথে অনেকগুলো বাড়ির আলো নিভে গেল। আকাশে লাল মেঘ ঘনিয়ে উঠল, আর চাঁদ পুরোপুরি রক্তের মতো হয়ে গেল। মিলির আত্মত্যাগ বৃথা গেল, কারণ তারা মুক্তি পায়নি, বরং পুরো পৃথিবীকে ডেকে এনেছে সেই লাশ কাটা ঘরের অন্ধকারে। গ্রামের রাতটা হঠাৎ অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। কুকুরগুলো চিৎকার করে কেঁদে উঠল। তারপর একে একে সব থেমে গেল। শুধু বাতাসে কেমন একটা পচা গন্ধ ছড়িয়ে পড়ল, যেটা রাফিয়ার সোহানা মর্গের ভেতরে টের পেয়েছিল। একজন বৃদ্ধা ঘরের জানালা দিয়ে তাকিয়ে ফিসফিস করলেন, আজ আকাশ লাল কেন? ঠিক তখনই তার ঘরের ভেতর থেকে কটমট করে শিকল নড়ার আওয়াজ শোনা গেল। চোখ ফেরাতেই দেখলেন তার বিছানার নিচ থেকে একটা শুকনো হাত বেরিয়ে আসছে। তারপর তার চিৎকার সারা গ্রাম কাঁপিয়ে দিল। রাফিয়া সোহানা দূরে দাঁড়িয়ে সব দেখছিল। তাদের চোখে আতঙ্কের ছায়া। সোহানা কাঁপা গলায় বলল, দেখছো, হাসপাতালের ভয় এখানেই থেমে থাকছে না, এখন ওরা বাইরের মানুষদেরও ধরে নিচ্ছে। রাফির বুক ধকধক করছে। তাহলে আমরা ওদের সাথে অভিশাপ নিয়ে এসেছি? গ্রামের এক বাড়ি থেকে দরজা ভেঙে বেরিয়ে এলো এক মৃতদেহ, যে আসলে কয়েক বছর আগে মরে গিয়েছিল। তার মুখ থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখ জ্বলছে লাল আগুনে। পেছনে আরো অনেকগুলো মৃতদেহ ধীরে ধীরে বেরিয়ে এলো। তারা সবাই একসাথে ফিসফিস করতে লাগলো, একজন গেল, একজন গেল, এখন সবাই আসবে। মিলির আত্মত্যাগের স্মৃতি রাফির চোখে ভেসে উঠল। সে দাঁত চেতে বলল, না, আমি আর কাউকে মরতে দেব না। সে একটা ভাঙা কাঠ তুলে নিল হাতে। কিন্তু মৃতদেহরা হাসতে লাগলো। তুমি ভাবছো লড়ে বাঁচতে পারবে? তুমি আমাদেরই অংশ। সোহানার চোখে জল গড়িয়ে পড়ল। মানে আমরা এখনো মুক্ত না, বরং আমাদের মাধ্যমেই অভিশাপ ছড়াচ্ছে। আকাশ গর্জে উঠল। গ্রামের অর্ধেক বাড়ি থেকে চিৎকার ভেসে এলো। প্রতিটি গলিতে লাশেরা হাঁটছে, শিকল টেনে টেনে। এ যেন পুরো পৃথিবী ধীরে ধীরে পরিণত হচ্ছে এক বিশাল লাশ কাটা ঘরে। গ্রাম জুড়ে মৃতদের পদশব্দ কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ছে। শিকলের শব্দে রাতটা ভারী হয়ে উঠেছে। চারপাশে শুধু হাহাকার, চিৎকার আর রক্তের গন্ধ। রাফি দাঁত চেপে সোজা দাঁড়ালো। তার চোখে আর ভয় নেই, শুধু জ্বলন্ত রাগ। না, এভাবে চলতে পারে না। ওরা আমাদের অভিশাপ দিয়ে মেধেছে, কিন্তু আমি এই খেলা শেষ করব। সোহানা কাঁপতে কাঁপতে বলল, কিভাবে? আমরা মানুষ, ওরা তো মরে গিয়েও বেঁচে আছে। রাফি তার দিকে তাকালো। যদি হাসপাতালটা হয় ওদের আসল উৎস, তবে সেটা ধ্বংস করতে হবে।
সোহানার চোখ বিস্ফোরিত হলো। মানে ওই অভিশপ্ত হাসপাতালটাকে উড়িয়ে দিতে হবে? রাফি মাথা নাড়ল। হ্যাঁ, একবারে, না হলেই ভয়ে চিরকাল ছড়িয়ে যাবে। কিন্তু ঠিক তখনই পিছন থেকে কর্কশ গলায় আওয়াজ এলো, তোমরা ভাবছো আমাদের শেষ করতে পারবে? দুজন ঘুরে দেখল হিমেল দাঁড়িয়ে আছে, কিন্তু সে আর মানুষ নয়, তার শরীর রক্তে ভেজা, চোখ লাল, শিকল তার হাতে পেঁচানো। সে কাঁপা হাসিতে বলল, আমি এখন ওদের অংশ, আর তোমরাও কখনো মুক্তি পাবে না। সোহানার বুক ফেটে গেল। হিমেল, তুমি? হিমেল ফিসফিস করে বলল, আমাকে তারা পুতুল বানিয়েছে, কিন্তু তোমরাও দুদিন টিকতে পারবে না। তারপর সে শিকল ছুঁড়ে দিল রাফির দিকে। রাফি ঝাঁপ দিয়ে এড়িয়ে গেল, হাতে থাকা কাঠ দিয়ে আঘাত করল হিমেলের গায়ে। কিন্তু হিমেল একটুও ব্যথা পেল না, বরং সে ভয়ঙ্কর হাসি দিল। এভাবে চলবে না, একমাত্র আগুনই পারে আমাদের থামাতে। রাফি আর সোহানা দুজন একে অপরের দিকে তাকালো। তাদের চোখে ভয় আর সংকল্প মিলে মিশে আছে। রাফি দাঁত চেপে বলল, তাহলে আগুনই দেব, পুরো হাসপাতাল পুড়িয়ে ছাই করে দেব। রাফি আর সোহানার চোখে সেই রাতটাকে চোখের সামনে ভাঙিয়ে দেখা যাচ্ছিল। হিমেলের শিকল, মিলির চূড়ান্ত হাঁটাচলা, মর্গের ভীষণ ফিসফিস। গ্রামটা এখন অচেনা। মানুষেরা ঘরবাড়ি ছেড়ে ছুটে বেরিয়ে এসেছে, কেউ কেউ চিৎকার করছে, কেউ কেউ নিস্তব্ধ কাঁদছে। লাশেরা সেসব কাকতালীয় ভাঙা চোখে সব অবলীলায় দেখছে, নিশ্চিত করে নেয় যে তাদের ইতিহাস এখন আর থমকে থাকবে না। রাফি বুকে আটসাট শক্তি নিয়ে বলল, আমরা যদি এটা না নিই তাহলে কেউই নেব না, আজ আমরা শেষ করব। সোহানার চোখে লালা জমে এলো, কিন্তু তার কণ্ঠে ভরা ছিল একরাশ অদম্য সংকল্প। চলো শুরু করি। আগুন ধরানোর জন্য যা লাগবে সবই তারা খুঁজে নিল। তখনকার নিকটস্থ আমাবসা, পুরনো মেডিকেল ক্যালোরিফায়ার, ভাঙা কেবিনের কাঠ, তেল ড্রাম, বাতাসের মতো ছড়ানো ডিজেল। গ্রামের এক দুইজন এখনো আশায় একক কাঁধ দিচ্ছে। একজন নিলাম খোলা লাঠি নিয়ে, একজন ঝুড়ি করে পুরাতন নদী পাতি এনেছে। কেউ কেউ ভয় পেয়েও সাহায্য করছে। কারো কাছে মনে হচ্ছে এটি শেষ প্রতিরোধ, কারো কাছে মনে হচ্ছে এক প্রকার আত্মহত্যার মতো। তারা হাসপাতালের প্রবেশপথে পৌঁছালেই দেখা গেল দরজা বন্ধ নেই, তবে গ্রহণের মতো শীতল বাতাস বাহির থেকে এসে তাদের গায়ে লেগে আছে। ভিতর থেকে শোনা যাচ্ছিল না, শুধু দূরে হাহাকার, শিকলের ধাক ধাক। লাশেরা দরজার ভেতর অদৃশ্য ছায়ার মতো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা যেন বুঝে নিয়েছে আজ কিছু পাল্টে যাবে। রাফি প্রথমে ভাঙা কাঁচের জানালা ভেদ করে ভিতরে ঢুকল। সোহানা সঙ্গে সঙ্গে ডিজেল ড্রামটা টেনে নিল। দুজনেই জানত একজন বাঁচাতে গেলে কেউ থাকতে হবে বাইরে, কেউ ভিতরে। কিন্তু এখন আর সময় নেই ভাববার। তারা ধীরে ধীরে হাসপাতালের লম্বা হালকা করিডোর পার হলো, পেছনে হাজার হাজার ছায়া তুলতুলে করে। লাশেরা তাদের পিছু টান করছে না, বরং এক অদ্ভুত সঙ্গীতে মূর্ছা দিয়ে তাদের পথ দেখাচ্ছে, মুখে ফিস ফিস, চোখে অগ্নি প্রবাহ। রাফি প্রতিটি ঘরে তেল ঢেলে দিল। মর্গ, অপারেশন থিয়েটার, ওয়ার্ড সবকিছুকে একত্র করে দিল যেন একটি ভীষণ দাহযজ্ঞ সাজানো হয়। তবুও তাদের সামনের মুহূর্তটা হয়নি সহজ। হঠাৎ হিমেল, যে কাঁধে শিকল ঝুলছে, যে এখন মৃতদের মতো তাদের মাঝে দাঁড়িয়ে, সে তাদের মধ্যে একদম পেরিয়ে এসে দাঁড়ালো। হিমেলের চোখ লাল আগুনে জ্বলছে, তার হাসি একেবারেই মানবে না। তুমি কি ভেবেছিলে রাফি? আগুন গিয়ে কি মুছে যাবে সব? সে কণ্ঠে বলল। এই ঘরটা আগুনে ভস্য করলে তোমরা ভাববে তবেই শেষ। তুমি ভুল ভাবছ। তুমি না থাকলেও কেবল ছাইই থাকবে, আর ছাই থেকে আবার আগুন জ্বলে উঠবে। রাফি পা পিছলে খানিক থমকে গেল। সোহানা তার কাঁধে হাত দিল। তখনই রাফি বলল, হিমেল, ওদের আর কথা বলাবেন না, তুমি নিজের বাঁচার কাজ করো, আমরা কাজটা করব। হিমেল হেসে বলল, আমি তো এখানকারই। কিন্তু রাফির চোখে যেন পুঞ্জীভূত উপস্থিতি দেখা গেল। সে জানত এই মুহূর্তে কষ্ট হলেও সিদ্ধান্ত নিতেই হবে। রাফি সোহানার দিকে বলল, সোহানা, তুমি বাইরে দাঁড়াবে, যদি কিছু ঘটে বাঁচতে হবে। আমি ভিতরে ঢুকব, বাকিটা করব।
সোহানার চোখ ঝাপসা করে উঠল, কিন্তু সে মাথা নত করে ঠিক আছে বলল। দুজন হাত ধরে এক বিলম্ব মুহূর্তে জড়ালো। জীবন আর মৃত্যুর মাঝে এই আলিঙ্গন ছিল তাদের শেষ বন্দোবস্ত। রাফি ঢুকল। হিমেল আড়ালে দাঁড়িয়ে একটু দৃষ্টিতে কিছু বলল না, তবে তার চোখে কষ্ট আর অশান্তি ছিল। ভিতরে ঢুকেই রাফি ড্রামগুলো ছড়িয়ে দিল, ওয়ার্ডে রেখা করে দিল, প্রতিটি বাতাসের রাস্তায় আগুন লাগাতে স্প্রেয়ারের মতো। তার হাতে থাকে সাপের মতো এক ছোট লণ্ঠন, একবার জ্বালালেই সব দাউ দাউ করে জ্বলে উঠবে। হঠাৎ লাশেরা গর্জনে উঠে। তারাও বুঝতে পারছে আজ কিছু পাল্টে যাবে। হাজার হাজার গলা একসাথে বলে উঠল, ছাই ছাই ছাই, আর তাদের চোখে চুম্বকের মতো লালচে আসা। রাফি ঠান্ডা কণ্ঠে বলল, দেখো, তোমরা যতই শিকল টেনে ধরো, যতই ফিসফিস করো, আজ শেষটা হবে। সে লণ্ঠন জ্বালালো। আগুন লেগে পড়ল প্রথম ঘরে। চোখের সামনে কাঁচ ভেদ করে আগুন জ্বলে উঠল। কাঁচের টুকরো বাজে গেল, কেবিনের কাঠ আগুনে ছাইয়ে ঢলে পড়ল। ভিতরের ধোঁয়া উঠতে উঠতে কুয়াশার মতো ছড়ালো। লাশেরা চিৎকার করে তমাম শব্দ করে উঠল। তাদের গলায় ফুটে উঠল কষা টান। কিন্তু আগুন দ্রুত ছড়ালো। বাতাস তাদের পক্ষে ছিল না। মর্গের ভিতরে জঞ্জাল, যে পুরনো কাগজ, লেবেল, ওষুধের বোতল, সবই ট্রিগার হয়ে এক একে ব্লেজে পরিণত হলো। রাফি সব জায়গায় লণ্ঠন দিয়ে ছুড়ে দিল আগুন। তার হাতে লেগে গেলে ব্যথা হলেও সে তা ভুলে গেল। সে চেয়েছিল যে আগুন যেন কোনো কিছুকে জীবন্ত করে না দেয়, যেন কোনো অভিশাপ আর জন্ম নিতে না পারে। মাঝে মাঝে হিমেলের ছায়া গিয়ে দৌড়ে ঢেকে দেয়। সে আকস্মিক আঘাত করে লাশেদের ব্যাহত করে, যেন রাফির সময় বাড়ে। সোহানা বাইরে দাঁড়িয়েছিল। সে জানত যে এই কাজের পরে তাদের জীবনে আর কিছুই আগের মতো থাকবে না। সে কাঁদছিল, কিন্তু দায়িত্বের সাথে পাহারা দিচ্ছিল। বাইরের লোকজনকে দূরে রাখছে, বাঁচাতে চেষ্টা করছে। আগুন যে শুধু কাঠ কাগজ পুড়িয়েছে না, তারা দেখেছে লাশেদের গলা মিলেমিশে চিৎকার কমে এসেছে। কিছু ছায়া ধীরে ধীরে ধুধু হয়ে ঘুরে গেছে। তাদের কণ্ঠে আর আগের মতো তীক্ষ্ণতা নেই, যেন তারা নিজে থেকেই ভেঙে পড়ছে। কিন্তু ঠিক তখনই রাফি দেখল দেয়ালের ফাটলে অন্য এক ভয়ঙ্কর ছায়া গলে ওঠার চেষ্টা করছে। একটা মুখ, আগের পুরনো যন্ত্রণার মতো, যে আগুনে ভালোভাবে নিভে যাবে না। রাফি ড্রাম থেকে শেষ ড্যাসেল কেড়ে নিয়ে করিডোরের শেষ দিকে ছুঁড়ে নিক্ষেপ করল, একটা জায়গায় যেখানে মনে হচ্ছিল ছায়াটা জমেছে। আগুন তখনও তীব্র। ওই ছটা আশঙ্কা নিমেষে হঠাৎ করে আকাশ থেকে একটা ঝলমলে দ্বীপ পড়ল। মিলির মুখের হালকা হাসি রাফির মনের ভেতর ম্লান হয়ে উঠল। বহুক্ষণ পর যখন আগুন দমনের প্রথম সুর শোনা গেল, দূরে গ্রামের মানুষরা দেখতে পেল কেবল এক বিশাল ধোঁয়ার স্তূপ উঠছে। আগুন নেভাতে পানি ছুড়লেও কিছু জায়গায় আগুন নিজেই নিভে যাচ্ছে, কিছু জায়গায় পুড়ে ছাই হয়ে গেল। হাসপাতালের কাঠামো ভেঙে পড়ল। মর্গের দালানটি যেন ধুলোয় মিশে গেল। রাফি ধোঁয়ায় দমবন্ধ বাইরে এলো। তার হাতে আগুন নির্গত পুড়ে থাকা পোড়া কাপড় লেগে আছে, মুখে কালো ছাই, চোখে অদ্ভুত এক শান্তি, কিন্তু শান্তির ভেতরই ছিল অসীম ক্লান্তি। সোহানা ছুটে এসে তাকে জড়ালো। তারা দুজন একে অন্যের কাঁধে মাথা রাখল। সবাই বাইরে মিলিত হলো। কেউ কাঁদছে, কেউ নীরবে দাঁড়িয়ে আছে। হিমেল, সে ঢলে গিয়েছিল। ছায়া ধীরে ধীরে ম্লান হয়ে যায়নি, বরং তার মুখটুকু দেখা গেল। তার চোখে কিছুটা মানবিকতার ঝর্ণা। সে ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। সে আর মানুষ না, কিন্তু অন্তত হিমেল যে কোনোভাবে শান্তি পেল কিনা সেটা স্পষ্ট না। কিন্তু সেই শান্তি পূর্ণ ছিল না। আকাশে রক্তচন্দ্র, বিক্ষিপ্ত মেঘ এখনো ছড়িয়ে আছে। গ্রামের অনেক বাড়ি আজ কালো ছায়ায় ঢাকা। রাতের আকাশে এখনো একদল লাল আলো ঝাপসা করে উঠছে। সেগুলো কি আগুনের প্রতিফলন, নাকি কোথাও কোনো ছায়া আবার জমে উঠছে? রাফি চুপ করে বলল,
এটাকে আমরা শেষ করেছি, কিন্তু কখনোই বলতে পারবো না পুরোপুরি শেষ হলো কিনা। আমাদের বাঁচার মূল্য দিতে হয়েছে, বেশ কিছু দাগ থেকে যাবে। সোহানা কাঁদতে কাঁদতে বলল, মিলির ত্যাগ বৃথা হলো না, কেউ যদি বাঁচে ওর নাম বাঁচবে। ফলে তারা জানল অভিশাপের বিস্তার থামিয়েছেন, তবে ছায়া একেবারে মুছে যায়নি। এমন কিছু গন্ধ, কিছু ছায়া, কিছু ফিসফিস এখনো বাতাসে নেই, কিন্তু বাকি পৃথিবী যেতে পারে। রাফি আর সোহানা জীবিত রইল। গ্রামটা ধীরে ধীরে আর্তনাদের মাঝে পুনর্গঠিত হবে। কেউ বলল এই গল্প কখনো ভুলবে না, কেউ বলল মর্গ আর হাসপাতাল সংক্রান্ত কোনো কথা আর কেউ আলোচনা করবে না। রাফি এবং সোহানা একে অন্যের দিকে তাকালো, দুজনের চোখে ক্লান্তি আর বোঝা। তারা জানত এই রাত তাদের ভেতর চিরদিনের মতো একটা ফাটল রেখে গেল। তারা মিলির নাম উচ্চারণ করল, গ্রামের মানুষরা মাথা নত করে শ্রদ্ধা জানালো। আর আকাশ, ধোঁয়া থেমে গেল, কিন্তু চাঁদ এখনো লালচে। মনে হচ্ছিল বীজ বোনা হয়েছে, ভয়ঙ্কর কিন্তু ক্ষুদ্র। তারা কেউ বলল না, তবে প্রত্যেকের মনে ছিল যদি কখনো সেই লাঞ্ছিত ঘরের গল্প আবার কারো কানে পৌঁছায়, কেউ পিছুপা হবে না, কিন্তু সতর্ক থাকবে। শেষ লাইনে রাফি হেসে উঠল, কোল ভেঙে কেঁদে ফেলল। সোহানা তার হাতটা শক্ত করে ধরে রাখল। আমরা বাঁচে। আমাদের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সামান্য নতুন নতুন ভয়ঙ্কর রহস্য গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।